আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ, আমরা ইতিমধ্যে 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি এবং গণিত বিষয়ে বেসলাইন অ্যাসেসমেন্ট টুলসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই সম্পন্ন করেছি। তবে গত 15 জুলাই আমাদের অধিদপ্তর কর্তৃক আমাদেরকে আমাদের শিক্ষণ অবস্থান যাচাইয়ের জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। 22 জুলাই 2025 পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই সময়টা আমাদের মূলত ছিল 1 জুলাই থেকে 15 জুলাই শিক্ষণ অবস্থান যাচাই। 16 জুলাই থেকে 23 জুলাই আমাদের সেই শিক্ষণ অবস্থান অনুযায়ী শিক্ষণ অবস্থানের ভিত্তিতে শিক্ষণ ঘাটতি দূরীকরণের কর্মপরিকল্পনা গ্রহণ। এই কর্মপরিকল্পনা অনুযায়ী শিক্ষণ ঘাটতি দূরীকরণের যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন বা পরিচালনা করার সময় হচ্ছে আমাদের 24 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত। এখন যেহেতু সরকার আগামী 22 জুলাই পর্যন্ত শিক্ষণ অবস্থান যাচাইয়ের সময় বৃদ্ধি করেছে, তাই আমরা মূলত একদিন সময় পাবো কর্মপরিকল্পনা করার। তবে যে সকল বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কম, সেই সকল বিদ্যালয় ইতিমধ্যে শিক্ষণ অবস্থান যাচাই সম্পূর্ণ হয়েছে। তো আপনারা এখনই সময় যেহেতু কম, এখনই কর্মপরিকল্পনা গ্রহণ করতে পারেন। তো কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য আপনারা বেসলাইনের মাধ্যমে মূলত 3 ধরনের শিক্ষার্থী পাবেন। এর মধ্যে পারক, অপারক, আংশিক পারক। এই 3 ধরনের শিক্ষার্থী, বা অন্যভাবে বললে আমরা বলতে পারি অতি উত্তম, উত্তম, চলতিমান, চলতিমানের নিচে, এইভাবে বলা যায়। আমাদের যে বাংলা বিষয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে এই যে এভাবে দেওয়া আছে উত্তম, সেখানে রেকর্ড সংরক্ষণ ছকে এইভাবে দেওয়া আছে অতি উত্তম, উত্তম, চলতিমান, চলতিমানের নিচে। তো আমরা এদেরকে অতি উত্তমে নিয়ে যাব অথবা পারক শীর্ষে নিয়ে যাব। আমাদের এই যে কর্মপরিকল্পনা, যেহেতু যদি 16 থেকে 24 জুলাই পর্যন্ত করতাম, তাহলে 6 কর্মদিবস। আমাদের এখন কর্মদিবস কম, আমরা এই একদিন বা এখন যে সমস্যা, এর মাধ্যমে কি করব, প্রথমে স্টাফ মিটিং করব। তো স্টাফ মিটিং কল করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকের সভাপতিত্বে অন্যান্য শিক্ষক মন্ডলী। আপনারা স্টাফ মিটিং এ আলোচনা করবেন কিভাবে শিক্ষার্থীদেরকে এই যে শিক্ষণ অবস্থানের উন্নতি করা যায়। তো সেখানে আপনারা শ্রেণী শিক্ষক ও প্রধান শিক্ষকের করণীয় নিয়ে আলোচনা করতে পারেন। আমরা জানি শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষকের জন্য 18টি করণীয় এবং প্রধান শিক্ষকের জন্য 14টি করণীয় রয়েছে। প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এই আলোচনার মাধ্যমে তাদের পরিকল্পনাটা গ্রহণ করবেন। শ্রেণী ও বিষয় শিক্ষক কর্তৃক বেসলাইন সার্ভের ফলাফল নিয়ে পর্যালোচনা করতে হবে। আপনি নিশ্চয়ই যেহেতু বেসলাইন সার্ভে করেছেন, সার্ভের পরে আপনি একটা অবশ্যই ডাটা পেয়েছেন, একটা তথ্য পেয়েছেন, সেই তথ্য অনুযায়ী সেটা পর্যালোচনা করবেন। কতজন শিক্ষার্থী চলতিমান, কতজন শিক্ষার্থী চলতিমানের নিচে, কতজন শিক্ষার্থী উত্তম, অতি উত্তম। আপনি এই যে দল অনুযায়ী তাদের জন্য পরিকল্পনা করতে হবে। এক্ষেত্রে 3-4টা দল করতে পারেন। বাংলা বিষয়ের ক্ষেত্রে কয়েকভাবে দল গঠন করতে পারে। চলতিমানের নিচে হলে দল নং 1, 2, 3, 4 এভাবে। আপনি অন্যভাবে দল করতে পারেন, আপনার পছন্দ মতো করতে পারেন। যেমন যারা বর্ণ পারে না তাদেরকে নিয়ে বর্ণ দল, যারা শব্দ পারে না তাদেরকে নিয়ে শব্দ দল, যারা বাক্য পারে না তাদেরকে বাক্য দল, গল্প দল করতে পারেন। ইংরেজি ও গণিতের ক্ষেত্রে এইভাবে দল করে নিতে পারেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী। শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা থাকতে হবে। আমাদের শিক্ষার্থীরা অনেক সময় হয়তো ভালোভাবে রেসপন্স করতে পারে না, কারণ ইতিমধ্যে শিক্ষার্থীরা করোনাকালীন সময় বা করোনা পরবর্তী সময়ে অনেকটা বিদ্যালয় বিমুখ ছিল। তো আপনি তাদের স্বাভাবিকভাবে তারা হয়তো পঠন সাবলীলতা নাই, বর্ণগুলো চিনে নাই। তো আপনি সেক্ষেত্রে শিক্ষার্থীর প্রতি প্রত্যাশা রাখতে হবে কিভাবে ত্বরান্বিত করতে পারবেন। শিক্ষককে আন্তরিক হতে হবে, আপনি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক হবেন। আপনি যতক্ষণ ক্লাসে থাকবেন অন্তত ততক্ষণ পর্যন্ত যাতে আপনার একটা মিনিটও অপচয় না হয়, শিক্ষার্থীদেরকে যাতে আপনি ভালোভাবে তুলে আনতে পারেন, সেই আন্তরিকতাটা বহাল রাখবেন। স্বাভাবিক সিলেবাসের পাশাপাশি সময় বের করা। অনেকে আমাকেও জিজ্ঞেস করছে, আমাদের তো কিছুদিন পরে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, তো আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে সিলেবাস শেষ করবো না, এই যে এই কাজগুলো করব। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের কর্মঘন্টা অনুযায়ী বা পিরিয়ড অনুযায়ী 40 মিনিটের পিরিয়ড হলে আপনি 25 মিনিট যদি আপনি সিলেবাসের পড়া দেন, বা 15 মিনিট আপনি আপনার যেই শিক্ষণ উন্নতি, শিক্ষণ যাচাই, ঘাটতি দূর করার জন্য কাজ করবেন, সেটা আসলে আপনি সময়টাকে মূলত ভাগ করে নেবেন। আর আপনি শিক্ষণ ঘাটতি দূর করলেই মূলত আপনার সিলেবাস পড়ানো সহজ হয়ে যাবে। তো বিষয়টা সেইভাবে করতে পারেন।
এরপরে প্রধান শিক্ষকগণ স্ব বিদ্যালয়ের সুবিধা অনুযায়ী নির্ধারিত বিষয় বরাদ্দকৃত সময় ঠিক রেখে রুটিন পরিবর্তন করতে পারবেন। আমাদের বছরের শুরুতে যে ন্যাফ কর্তৃক যে আমাদের রুটিন দেওয়া হয়েছে সেই রুটিনে আমাদের এখানে নির্দিষ্ট সময়ের পরে অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের শিখন ও অবস্থান উন্নতি করার জন্য একটা পিরিয়ড আছে, সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ৮ শিক্ষার্থী নির্বাচন। প্রতি শিক্ষক চাইলে প্রতি শ্রেণীতে একজন করে বা দুইজন করে দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থী পছন্দ করতে পারেন। তো এই শিক্ষার্থীদেরকে আপনি আপনার অবসর পিরিয়ডে, আপনার লাঞ্চ পিরিয়ডে অথবা আপনি অন্যভাবে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে শিক্ষার্থীকে বিশেষভাবে শিক্ষণ ঘাটতি দূর করার চেষ্টা করতে পারেন। এভাবে শিক্ষণ ঘাটতি দূর হবে। তো সহজ পদ্ধতিতে পড়ানো, আপনি শিক্ষার্থীরা যাতে খুব সহজে বুঝতে পারে সেই বিষয়টা লক্ষ্য করবেন। আপনি শিক্ষক হিসাবে অনেকগুলো আপনার মেথড আছে, সেই মেথডগুলো আপনি অবলম্বন করবেন, বাস্তব উদাহরণ বা উপকরণের মাধ্যমে ব্যবহার। আমরা জানি গণিতে বিশেষ করে আমরা উপকরণের ব্যবহার বাস্তব অর্ধবাস্তব বস্তু নিরপেক্ষ। তো এই তিনটা উপায়ে আমরা গণিতের পাঠ উপস্থাপন করতে পারি। তো তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে যদি আপনি স্থানীয় মানগুলো উপকরণের মাধ্যমে করান তাহলে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে পারবে। ছোট ছোট ধাপে বিষয়গুলো শেখান তাহলে শিক্ষার্থীরা খুব সহজে পারবে। নিয়মিত অনুশীলন করানো, আসলে নিয়মিত অনুশীলন করানোর কোনো বিকল্প নাই। আমরা জানি থর্নডাইকের একটা শিক্ষণ তত্ত্ব আছে, সেখানে একটা বিড়াল কি করছে, একটা খাঁচার ভিতরে প্রথম চেষ্টায় সে বের হতে পারে না, প্রথম চেষ্টায় সে বের হতে তার অনেক সময় লাগছে, এভাবে 19তম বারে সে পারছে, দ্বিতীয়বার 17তম বারে পারছে, এভাবে বিভিন্ন ভাবে আছে। শেষে দেখা গেল যে বারবার অনুশীলনের কারণে খুব সহজে প্রথমবারে সে তার খাঁচা থেকে বেরিয়ে যেতে পারে। তো আপনি বারবার অনুশীলন করবেন, প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করতে উৎসাহিত করবেন, তাদের হাতে কলমে কাজ করাবেন, প্রশ্ন সমাধান চিত্র এঁকে, জ্যামিতির ক্ষেত্রে চিত্র এঁকে দিতে পারেন। স্থানীয় মানের ক্ষেত্রে আপনি যদি ঘরগুলো এঁকে দেন তাহলে শিক্ষার্থীরা খুব সহজে পারবে। এরপরে আছেন শিক্ষার্থীদেরকে উৎসাহ দেন, আত্মবিশ্বাস বাড়ান। অনেক সময় শিক্ষার্থীরা না পারলে তারা খুবই মন খারাপ করে ফেলে, আপনি তাদেরকে তখন মন খারাপ করবেন না, তাদেরকে প্রশংসা করুন এবং তাদেরকে উৎসাহিত করুন, তুমি পারবে, ইউ ক্যান উইন। হ্যাঁ, এভাবে আপনি তাদেরকে একটা নিজের মধ্যে স্পৃহা তৈরি করে দেন, তাদের অগ্রগতি অনেক ভালো হচ্ছে এরকম কথা বলুন। শিক্ষার্থীকে ব্যর্থতার জন্য ভয় থেকে মুক্ত করুন। এরপর আছেন পারো শিক্ষার্থী দিয়ে পড়ার ব্যবস্থা করুন। আমাদের যেহেতু এখানে বিভিন্ন ধরনের দল হবে, 4টা দল করা যায়, তো আমরা জানি অন্ততপক্ষে আমাদের 2, 4, 5 জন হলেও পারক শিক্ষার্থী থাকবে। তাদেরকে প্রতিটা দলে যদি আপনি কি করেন, নেতৃত্ব দিয়ে দেন, তাদেরকে তাদের নেতৃত্ব গুণাবলীও প্রকাশ পাবে, তাহলে তারা শিক্ষার্থীকে এমন শিক্ষার্থীদের সঙ্গে পড়ার সুযোগ দেন যারা সাহায্য করতে আগ্রহী। গ্রুপ ডিসকাশন বা পারস্পরিক শেখার মাধ্যমে দুর্বলতা কমে। শিক্ষক হিসেবে আপনাকে হয়তো অনেক ক্ষেত্রে ভয় পাবে, অনেক কিছু জিজ্ঞেস করবে না, কিন্তু যখন পারক শিক্ষার্থী দেন তাকে ভয় পাবে না, তাকে জিজ্ঞেস করতে পারবে, সে শেখাতে পারবে খুব সহজে। এরপরে আছেন অভিভাবক এবং শিক্ষকের সমন্বয় করুন। আসলে অভিভাবক শিক্ষকের সমন্বয় ছাড়া আসলে কোনো ধরনের উন্নয়ন সম্ভব নয়। শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষক এই ত্রিমুখী সমন্বয়ের মাধ্যমে মূলত শিক্ষার্থীদের উন্নয়ন সম্ভব। তাই অভিভাবক এবং শিক্ষকের সাথে সমন্বয় করার চেষ্টা করুন। ধৈর্য ধরুন এবং ইতিবাচক থাকুন। আপনি লেগে থাকেন, সময় দেন, কারণ প্রতিটি শিক্ষার্থী শিখতে আলাদা সময় নেই। সবাই একইভাবে শিখে না, একইভাবে শিখতে পারে না। ভুলগুলো শুধরানোর জন্য সুযোগ দিন। এইভাবে আপনি বিরক্ত হবেন না, ধৈর্য ধরে অপেক্ষা থাকুন, একদিন ফল আসবে। ব্যক্তিগত মনোযোগ, প্রত্যেক শিক্ষার্থীর প্রতি মনোযোগ দেওয়া এবং তাদের শেখার ধরন বোঝা। আপনি হয়তো ক্লাসে 50 জন শিক্ষার্থী, 30 জন শিক্ষার্থী, আপনি হয়তো 20 জন পারছে, বাকিদের প্রতি আপনি বিরক্ত, তাহলে হবে না। আপনি সবাইকে সমানভাবে মনোযোগ দেবেন, সবার শেখার ধরন যেহেতু এক না, তাদেরকে বোঝার চেষ্টা করবেন। সহজ ভাষায় পাঠদান, এটা একটু আগে বলেছি, সহজ পদ্ধতিতে পড়ানো, সহজ পদ্ধতিতে পাঠদান। তো সহজ পদ্ধতিতে পাঠদান করাবেন। এরপরে বিশেষ ক্লাস বা টিউটোরিয়াল, আমাদের দেখা যায় যে আসলে অনেক ক্ষেত্রে বিদ্যালয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। তো আপনি সেক্ষেত্রে বিশেষ ক্লাসে যারা ক্লাসে বুঝতে পারছে না তাদের জন্য এই অতিরিক্ত ক্লাসটা ব্যবস্থা করতে পারেন। তো এছাড়া আপনি আছেন ল্যাঙ্গুয়েজ ক্লাব। আপনি আমরা জানি আমাদের প্রায় অনেকগুলো বিদ্যালয়ে এখন মাদার ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, মাদার ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে। মাদার ক্লাবের মাধ্যমে আপনি হয়তো শিক্ষার্থীদেরকে তার মায়ের কাছাকাছি দিয়ে, হ্যাঁ, কিছু শিখাতে পারেন। ল্যাঙ্গুয়েজ ক্লাবে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। এখানে বিভিন্ন ধরনের বই, বর্ণ কার্ড, শব্দ কার্ড, ইংরেজি বর্ণমালা চার্ট, গণিতের চার্ট এগুলো থাকতে পারে। এগুলা থেকে শিক্ষার্থীরা শিখতে পারবে। এখানে আরেকটা বিষয় রাখতে পারেন আপনারা, এসআরএম রাখতে পারেন, যেটা সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়ালস। এতে করে শিক্ষার্থীর পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। তারপর যে আবার অভিভাবকের আলাদাভাবে করণীয়, শিক্ষক
অভিভাবকদেরকে সহযোগিতা করতে হবে। অভিভাবকরা যদি শিক্ষকদেরকে সহযোগিতা করে তাহলে সহজে সে তার সন্তানের অগ্রগতি হবে। আমরা আমাদের যে করণীয় আছে সেখানেও অভিভাবকদেরও করণীয় আছে। সেই করণীয়গুলো আপনারা আপনাদের স্টাফ মিটিং এ আলোচনা করে অভিভাবকদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন অথবা হোম ভিজিট করবেন। আপনারা এইভাবে অভিভাবকদেরকে তাদের করণীয় সম্পর্কে অবগত করবেন। শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং সন্তানের শিক্ষার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখা, বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি করা, সন্তানকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, এগুলো আপনি লক্ষ্য করবেন। শিশুকে উৎসাহিত করা, এটা একটু আগে বলেছি। সন্তান ও এটা অর্থাৎ অভিভাবক নিজে তার সন্তানকে উৎসাহিত করবেন। সন্তানের ভালো কাজে উৎসাহিত হওয়া, ভুল থেকে শিক্ষা নিতে উৎসাহিত করা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়তা। আমাদের বিদ্যালয় বর্তমানে যেহেতু আমাদের প্রাথমিক বিদ্যালয়, আমরা সকল ধরনের শিক্ষার্থী ভর্তি করাই আমাদের একীভূত শিক্ষা। তো আমরা এক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য তারা তো এমনিতেই পিছিয়ে পড়া, তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করব, বিশেষ কেয়ারের ব্যবস্থা করব। শিক্ষার উপকরণ, পাঠ্য বইয়ের বাইরেও শিক্ষামূলক ভিডিও, ছবি, চার্ট ইত্যাদি ব্যবহার করা। এখন প্রতিটা বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ দেওয়া আছে, তো ইন্টারনেটের মাধ্যমে আপনারা বিভিন্ন ছবি, চার্ট দেখিয়ে আপনারা শিক্ষার্থীদের উপকরণ ব্যবহার করতে পারেন। অনুপ্রেরণা ও সহযোগিতা, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের যে কোনো সমস্যাকে পাশে থাকা এবং সহযোগিতা দেওয়া। অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি মাঝে মাঝে পুরস্কারও দিতে পারেন শিক্ষার্থীদেরকে। পড়ালেখার প্রতিযোগিতা আয়োজন করা, আপনি সে 1 মিনিটে কতটা বাক্য পড়তে পারছে, 2 মিনিটে কতটা বাক্য পড়তে পারছে, অথবা আপনি বলতে পারেন একটা অনুচ্ছেদ দিলেন, এই অনুচ্ছেদটা কে কত আগে শেষ করতে পারে, অথবা এখানে কতটা বর্ণ আছে, কতটা শব্দ আছে, কতটা বাক্য আছে, এই বাক্যগুলা কে কতটা আগে লিখতে পারে, এই ব্যাপারে আপনি তাদেরকে একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারেন। এই প্রতিযোগিতাতে যারা পুরস্কৃত হবে তাদেরকে, বিজয়ী হবে তাদেরকে পুরস্কার দিবেন, আর যারা বিজয়ী হবে না তাদেরকে উৎসাহ দিবেন, তোমরা পরবর্তীতে বিজয়ী হবে। পারিবারিক সহযোগিতা, পরিবার থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে শিশুরা দ্রুত শিখতে পারে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা ব্যবস্থার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষকদের উচিত তাদের দুর্বলতা চিহ্নিত করে বিশেষ মনোযোগ দেওয়া এবং অভিভাবকদের উচিত তাদের পাশে সহযোগিতা করা। তো পারিবারিক সহযোগিতা আমাদের দরকার সর্বোপরি, কারণ শিক্ষক, পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা যদি উন্নয়ন হয়, আমাদের শিক্ষা ব্যবস্থারই উন্নয়ন হবে, আমাদের দেশের উন্নয়ন হবে। এবার আসুন আমি আপনাদেরকে এখানে দেখাই। আপনারা এখানে আমাদের এক শিফটের বিদ্যালয় রুটিন, এক শিফটের বিদ্যালয় রুটিনে আপনি যদি সপ্তম পিরিয়ড লক্ষ্য করেন, সপ্তম পিরিয়ডে আমাদের আছে এটা কি, এই দেখেন 11/1/2025 এটা কি আমাদের ক্লাস রুটিনটা। এই সপ্তম এক শিফটের স্কুলের সপ্তম পিরিয়ড আছে নিরাময়মূলক কাজ, এসআরএম, নিরাময়মূলক কাজ, এসআরএম, এই যে সহশিক্ষা কার্যক্রম এই যে, তাহলে আপনি এখানে এই পিরিয়ডটা আপনি প্রধান শিক্ষক যদি মনে করেন আপনি এদিকে নিয়ে আসতে পারবেন, বাম দিকে নিয়ে আসে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারেন, এখানে একটা বিষয়কে ওখানে নিয়ে যেতে পারেন। অথবা এই যে শিল্পকলা বা তারপরে যাচ্ছে শারীরিক মানসিক স্বাস্থ্য, সঙ্গীত, এই বিষয়গুলোকে আপনি মোটামুটি এদিক এদিক করতে পারেন। কারণ আমাদের তো প্রধান শিক্ষক স্ব বিদ্যালয়ের পিরিয়ডের সময় ঠিক রেখে এদিক এদিক করতে পারবেন, সে পাওয়ারটা প্রধান শিক্ষককে দিয়ে দেওয়া আছে। তো আপনি এছাড়া 2 শিফটের বিদ্যালয়ে প্রায় একই অবস্থা, এইভাবে করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।